বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। তো এখন আমি আলোচনা করব দশম শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের, এটা আমার দ্বিতীয় ক্লাস। আলোচনা করব হবে চতুর্থ পৃষ্ঠা নিয়ে। তো উদাহরণ 1 কি আছে আমাদের, √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে অমূলদ সংখ্যা কি এই বিষয়টা আমাদের মস্তিষ্কে প্রবেশ করাইতে হবে। অমূলদ সংখ্যা কি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ কিউ এর মান শূন্য হওয়া যাবে না। তাহলে আমাদের এখানে কি করতে হবে, অমূলদ সংখ্যা বের করতে হলে √3 এবং 4 এর মাঝখানে অসংখ্য অমূলদ সংখ্যা আমরা বের করতে পারবো, কিন্তু আমাদের বলছে দুইটি বের করার জন্য। তাহলে এই দুইটি অমূলদ সংখ্যা আমরা আগে ধরে নেব। এখানে কিন্তু √3 কিন্তু একটি অমূলদ সংখ্যা, এবং এই যে 4 সেটা কিন্তু মূলদ সংখ্যা। এখানে √3 মানটা কিন্তু আমাদের এটা আসতেছে, যখন আমরা ক্যালকুলেটরে √3 দিয়া সমানে চাপ দিব তখন দেখবা এই মানটা আসতেছে, এখানে ডট ডট আসবে। তো মনে করি √3 এবং 4 এর মধ্যে যে কোনো দুটি অমূলদ সংখ্যা এ ও বি, তাহলে কি এ বি আমরা দুটি অমূলদ সংখ্যা ধরে নিলাম। এখন এই যে যেখানে এ হলো √3 প্লাস 1, যেহেতু √3 একটি অমূলদ সংখ্যা, তার সাথে 1 যোগ দিলেও সেটা একটি অমূলদ সংখ্যাই হবে। এবং বি এর মানের ক্ষেত্রে কি √3 প্লাস 2 ধরলাম। এটা কিন্তু এই দুইটা মানই দেখো, √3 এর মান কিন্তু 2 এর কাছাকাছি একটা সংখ্যা, সাথে যদি 1 যোগ দেই তাহলে কত হয়, মানে 3 এর কাছাকাছি একটা সংখ্যা হয়। এখন সাথে যদি 2 যোগ দেই তাহলে কি হয়, 4 এর কাছাকাছি একটা সংখ্যা হয়। দেখো এই দুইটা সংখ্যাই কিন্তু কি হলো, √3 এবং 4 এর মধ্যবর্তী সংখ্যা, এবং এই দুইটি সংখ্যাই মধ্যবর্তী অমূলদ সংখ্যা। স্পষ্টতই এ ও বি উভয়ই অমূলদ সংখ্যা, এবং √3 এবং 4 এর মধ্যে অবস্থিত। তাহলে কি আমরা √3 এবং 4 এর মধ্যে অবস্থিত পাইলাম কি এ ও বি এর মান। তো অর্থাৎ আমরা কিভাবে লিখতে পারি, √3 গ্রেটার দেন √3 প্লাস 1 গ্রেটার দেন √3 প্লাস 2 গ্রেটার দেন 4, অর্থাৎ এই √3 এবং এই 4 এর মাঝখানে এই দুইটা সংখ্যা আমরা পাইলাম। অতএব এ ও বি দুইটি নির্ণেয় অমূলদ সংখ্যা। এভাবে কিন্তু আমরা দুইটি অমূলদ সংখ্যা পেলাম। এরকম করে আমরা অসংখ্য অমূলদ সংখ্যা বের করতে পারি। মন্তব্য, এরূপ অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করা যায়। এখন এখানে দেখো বাস্তব সংখ্যার যোগ গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য। তো এগুলো আমরা ক্লাস 6 থেকে মূলত পড়ে আসতেছি, এই 9টা। তো তোমরা পড়লেই না এই বিষয়গুলো বুঝতে পারবা, এটা আমি পড়ার প্রয়োজন মনে করলাম না। এরপর তো পৃষ্ঠা 4-এর প্রতীকের কাজটি কি, প্রমাণ করো √2 একটি অমূলদ সংখ্যা। তো এটা প্রমাণ করার জন্য আমরা কি করব, প্রথমে ধরে নিব। প্রমাণ ধরি √2 একটি মূলদ সংখ্যা। যেহেতু আমাদের √2 অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলছে, আমরা ধরে নিলাম √2 একটি মূলদ সংখ্যা। এখন দেখো এই যে এখন যে প্রমাণটা করতেছি, এটা কিন্তু তোমরা বারবার যত প্র্যাকটিস করলে হয়তো কিছু মনে থাকবো। একটু মুখস্থ টাইপ এই প্রশ্নটা মনে রাখতে হয়। আর এই প্রশ্নগুলো না আমাদের এই অধ্যায় থেকে পরীক্ষাতে একটু বেশি আসে, বোর্ড ফাইনাল পরীক্ষাগুলোতে। তো এরপরে কি হবে, যদি মূলদ সংখ্যা হয় তাহলে কি হবে, তাহলে √2 ইকুয়াল টু পি বাই কিউ। যেখানে এখানে পি বাই কিউটা কি, যেখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। তো সহমৌলিক সংখ্যা কি, যে সকল সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো গুণিনক না থাকে তাদেরকে বলা হয় সহমৌলিক সংখ্যা। অর্থাৎ এখানে যদি 2 লিখি আর নিচে যদি 3 লিখি, 2 আর 3 এর মধ্যে কিন্তু এক ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না। এই জন্য 2 আর 3 হলো পরস্পর সহমৌলিক সংখ্যা। আবার উপরে যদি লিখতাম 10 এবং নিচে লিখতাম 11, তাহলেও কিন্তু 10 আর 11 এর মধ্যে এক ছাড়া অন্য কোনো মানে গুণনীয়ক থাকতো না। এই জন্য এটাকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হয়। আর কিউটা কখনোই মানে 1 হওয়া যাবে না, 1 থেকে বড় হতে হবে, অর্থাৎ কিউ এর মান হবে 1 থেকে বড়। এখন আমরা যদি এই √2 এবং পি বাই কিউ এটাকে বর্গ করি, তাহলে এই √2 এর উপর থেকে রোডটা উঠে যাবে,
হবে শুধু 2, আর পি এর উপরে স্কোয়ার হবে এবং কিউর উপরে স্কোয়ার হবে বর্গ করলে। এখন এখানে দেখো ভাগাকারে কিন্তু কিউ স্কোয়ার আছে, এখান থেকে একটা কিউ যদি লেফট সাইডে নেই, লেফট সাইডে নিলে কিন্তু এখানে যেহেতু কিউ ভাগাকারে আছে, লেফট সাইডে যায় সেটা হবে গুণ, অর্থাৎ হবে 2q। যেহেতু এখান থেকে একটা কিউ এখানে চলে গেছে, তো 2q হলো, তাহলে এখানে রয়ে গেল একটা কিউ। তাহলে আমরা কি লিখতে পারি, 2q ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করেও কিন্তু আমরা এভাবে পেতে পারি। এরপর কি দেখো, এখানে স্পষ্টতই কিন্তু 2q একটি পূর্ণ সংখ্যা, আর পি এবং কিউ যেহেতু পরস্পর সহমৌলিক সংখ্যা, অতএব পি স্কোয়ার এবং কিউকে যদি আমরা ভাগ দিই, এখানে কখনোই একটি পূর্ণ সংখ্যা পাবো না, সেটা ভগ্নাংশ আমরা পাবো। এই জন্য 2q পি স্কোয়ার বাই কিউ এর সমান হতে পারে না, এই কথাটুকুই আমরা লিখব। স্পষ্টতই 2q পূর্ণ সংখ্যা, কিন্তু পি বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পি কিউ এরা পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন 1। অতএব 2q এবং পি বাই কিউ সমান হতে পারে না। এরা কি সমান হতে পারে? অর্থাৎ 2q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। পরে অতএব রোড 2 এর মান, এই যে রোড 2, এই রোড 2 এর মান পি বাই কিউ আকারে কোনো সংখ্যা হতে পারে না। তো রোড 2 নট ইকুয়াল টু পি বাই কিউ, রোড 2 নট ইকুয়াল টু পি বাই কিউ, এটা আমরা লিখব। তারপর অতএব রোড 2 একটি অমূলদ সংখ্যা। যেহেতু রোড 2কে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারতেছি না, এই জন্য বলবো আমরা রোড 2 মূলদ সংখ্যা নয়। অতএব রোড 2 একটি অমূলদ সংখ্যা। যদি রোড 2কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতাম, তাহলে রোড 2 কিন্তু মূলদ সংখ্যা হতো। যেহেতু রোড 2কে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি না, এই জন্য রোড 2 একটি অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছো। তো আমরা পরবর্তী অংশে চলে যাই। এখন দেখো পৃষ্ঠা 5-এ যে কাজটা আছে, এই কাজটা কি? কাজটা হলো রোড 3 একটি অমূলদ সংখ্যা। এখন দেখো এখানে পার্থক্যটা কি আছিল এই প্রশ্নের সাথে। রোড 2 একটি অমূলদ সংখ্যা, আর এখানে বলা আছে রোড 3 একটি অমূলদ সংখ্যা। এটা প্রমাণ করতে বলছে। দুইটা প্রশ্নের আনসার কিন্তু একই। আমরা ওইখানে যে জায়গাগুলোতে 2 ব্যবহার করছি, এই যে এরকম জায়গাতে 2 ব্যবহার করছি না, এখানে জাস্ট খালি 3 লিখে দিব। এই যে এরকম জায়গাতে শুধু 3 লিখে দিলেই হবে। আমরা এই কাজগুলো ওইখানে করছি একটু সাজিয়ে, 3 লিখে দিলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। যেখানে 2 আছে শুধু সেখানে 3। তো আশা করি বুঝতে পারছো। উদাহরণ 2, প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। অর্থাৎ 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি গুণ করি, গুণফলের সাথে যদি 1 যোগ করি, তাহলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এইখানে কিন্তু আমরা ধরে নিছি, কিন্তু এটার প্রমাণটা আমরা একটু দেখে আসি। ধরো 1, এটার মান ধরলাম 2, এটার মান ধরলাম 3, আর এটার মান ধরলাম কি 4। আমাদের কি বলা আছে, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে, অর্থাৎ এদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। আমরা গুণ দিলাম। গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। অর্থাৎ একে 1 যোগ করলে এই যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, একে বর্গ হিসেবে প্রকাশ করতে পারবো। দেখো 1 আর 2 গুণ করলে 2, 2 এর সাথে 3 গুণ করলে কত হয় 6, 6 এর সাথে 4 গুণ করলে কত হয় 4 6 24, 24 এর সাথে 1 যোগ করলে কত হয় 25। তাহলে এখানে আমরা পাইলাম কত 25। কি পাইলাম, 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল বের করলাম, গুণফলের সাথে 1 যোগ করলাম, যোগ করলে হলো 25। এই 25কে কিন্তু 5 স্কোয়ার হিসাবে প্রকাশ করা যায়। তাহলে আমরা এখান থেকে নর্মালি বুঝতে পারলাম যে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণ করে তার সাথে 1 যোগ করলে যোগফলকে একটি পূর্ণবর্গ সংখ্যা, মানে যোগফল হলো 25, এই 25 একটি পূর্ণবর্গ সংখ্যা। তো সমাধানটা আমরা কিভাবে করব, এরকমভাবে ইজিলি। তো মনে করি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে ধরলাম একটা এক্স, আরেকটা এক্স প্লাস 1, আরেকটা এক্স প্লাস 2, আরেকটা এক্স প্লাস 3। এই 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলো। ঠিক প্রশ্ন মতে আমরা কি করব, ক্রমিক সংখ্যা 4টির গুণফলের সাথে 1 যোগ করলে পাওয়া যায়। তাহলে কি পাওয়া যাবে, এই যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা গুণাকারে লিখলাম, সাথে যোগ দিলাম কত 1। এখন এই গুণটা করার জন্য আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে। দেখো
কোন দুইটা জিনিস আমরা একসাথে গুণ করব এই বিষয়টা। এইখানে দেখো 3 আছে না? এখন এই 1 আর 2 যোগ করলে কত হয়? 3। এটা আর এটা কিন্তু সমান হলো। এই জন্য আমরা এই দুইটা সংখ্যা একসাথে গুণ করব, আর এক্স আর এই এক্স প্লাস 3 একসাথে গুণ করব। এই জন্য আমরা সাজিয়ে লিখে নিলাম। এটি আগে লিখলাম, তারপর এটা, এরপর +1। এটা কিভাবে লিখলাম বুঝতে পারছো তো? এটা কিন্তু আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করব ওই সময় কিন্তু আমাদের এই বিষয়গুলো একটু খেয়াল করতে হয়। আমি যেভাবে বললাম সেভাবে তোমরা খেয়াল করবা। এরপর দেখো যদি এক্স দ্বারা গুণ করি তাহলে হয় এক্স স্কোয়ার, আর এক্স 3 রে এক্স দ্বারা গুণ করলে হয় 3x। পরে এই এক্স দ্বারা গুণ করলে হয় এক্স স্কোয়ার, এই এক্স আর 2 এ গুণ করলে হয় 2x, আর 1 আর এক্স এ গুণ করলে হয় x। তাহলে এই 2x আর এই 1 আর এক্স এ গুণ করলে হয় x, হয় প্লাস 2x আর x যোগ করলে কত হয়? 3x। আমরা লিখলাম 3x। যেহেতু তোমরা দশম শ্রেণীতে পড়ো এই বিষয়গুলো এখানে সংক্ষেপ করছে তারা। এরপর দেখো এই 2 আর 1 গুণ করলে হয় 2, আমরা লিখলাম 2। আশা করি এই গুণ অংশটুকু তোমরা বুঝতে পারছো। এখন এই যে এই অংশটুকু আর এই অংশটুকু দেখো একই জিনিস, তাই না? এই জন্য এটাকে আমরা ধরে নেই, ধরলাম এ, এটুকু ধরে নিলাম এ। যদি এটুকু এ হয় তাহলে হয় কি এ ইন্টু এ পর্যন্ত এ, তাহলে এ প্লাস 2, তাহলে লিখলাম কি এ প্লাস 2 প্লাস 1। এই জন্য এখানে লেখা হয়েছে কি এবার এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু এ ধরে, এটা যখন আমরা এ ধরলাম, তাহলে এখানে যদি গুণ করি তাহলে এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, এ আর 2 এ গুণ করলে হয় 2a, আর এদিকে +1 রয়ে গেল। এটা রইল না? এখন দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটুকু আমরা লিখতে পারি কিভাবে? এ স্কোয়ার, এই 2 রে আমরা লিখতে পারি কি 2ab মানে 1 প্লাস 1 স্কোয়ার, এই 1 রে কি আমরা 1 স্কোয়ার লিখতে পারি না? তাহলে এটুকু সমান সূত্র পাই কি আমরা এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস 1 হোল স্কোয়ার। এই অংশটুকুই কিন্তু এখানে লেখা আছে। এবার আমরা কি করব? এর মানটা বসিয়ে দেব। এর মান কি? এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 হোল স্কোয়ার লিখলাম। তো এই অংশটুকু আমরা জানি, তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো। যা একটি পূর্ণবর্গ সংখ্যা, এই যে পূর্ণবর্গ সংখ্যা, এই যে 25কে আমরা কি করছিলাম 5 স্কোয়ার হিসাবে লিখছিলাম না? তো এখানেও কিন্তু স্কোয়ার হিসাবে লেখা আছে, এই জন্য এটা একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থেকে বেল আইকনটি চেপে রাখবে সবার আগে ভিডিও পেতে চাইলে।